আজকে আমরা ইউনিট 2 সম্পর্কে জানব। ইউনিট 2 তে আছে আমাদের ই কমার্স অর্থাৎ ইলেকট্রনিক কমার্স। প্রথমেই দেখে নেওয়া যাক ই কমার্স কাকে বলে। ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলতে ইন্টারনেট এবং অন্যান্য কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বা পরিষেবা কেনা বেচা করাকে বোঝায়। এবার পণ্য মানে প্রোডাক্ট এবং পরিষেবা মানে সার্ভিস। অর্থাৎ ই কমার্স হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস হয় কেনা অথবা বেচা, এই কাজটুকু যদি সম্পন্ন হয় তখন তাকে বলা হয় ই কমার্স। এটি মূলত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার একটি পদ্ধতি, যেখানে ক্রেতা এবং বিক্রেতা ভৌগোলিক দূরত্ব নির্বিশেষে একে অপরের সাথে লেনদেন করতে পারে। এর মধ্যে পণ্য কেনা, বিক্রি করা, অর্থ প্রদান, সরবরাহ এবং গ্রাহক পরিষেবা সবই ইলেকট্রনিক উপায়ে পরিচালিত হয়। সহজভাবে বলতে গেলে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে দোকান স্থাপন করে পণ্য বা পরিষেবা কেনা বেচার সমস্ত প্রক্রিয়াকে ই কমার্স বলা হয়। বোঝা গেল? এবারে আমরা দেখে নেব ই কমার্সের মেইন অ্যাক্টিভিটিস। মূল কাজগুলো কি কি হলো? 1 নম্বর দেখো লিখেছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনা বেচা করা। হ্যাঁ, এটা প্রথম এবং প্রাইমারি কাজ। 2 নম্বর আছে ইলেকট্রনিক পেমেন্ট, অর্থাৎ ইলেকট্রনিক কোনো না কোনো পদ্ধতিতে পেমেন্ট। তারপর শিপিং সংক্রান্ত নিখুঁত তথ্য প্রদান, অর্থাৎ যে কোনো প্রোডাক্ট যখন অনলাইনে কেনা হয় তখন তার একটা ডেলিভারি হবে, মার্চেন্টের ওয়্যার হাউস থেকে কাস্টমারের বাড়ি অবধি পৌঁছানো, এই সংক্রান্ত যে ডেলিভারি অর্থাৎ শিপিং, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পাওয়া যায়। ইন্টারনেট ব্যাংকিং একটি ই কমার্সের উদাহরণ, অনলাইন টিকেটিং এবং ভার্চুয়াল অকশন। বোঝা গেল? এবারে আমরা দেখে নেব ই কমার্সের গোল অর্থাৎ উদ্দেশ্য। ই কমার্সের মূল লক্ষ্য হলো ব্যবসা বাণিজ্যকে ইন্টারনেটের মাধ্যমে আরো সহজ, দক্ষ এবং লাভজনক করে তোলা। এবার একে একে এর মূল উদ্দেশ্যগুলো দেখে নেওয়া যাক। প্রথম উদ্দেশ্য হলো ই কমার্সের একটি প্রধান লক্ষ্য হলো ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে বাজারের পরিধি বৃদ্ধি করা। অর্থাৎ একটি শারীরিক দোকানের সীমিত সংখ্যক গ্রাহক থাকে যারা নির্দিষ্ট এলাকার মধ্যেই বসবাস করেন, কিন্তু একটি অনলাইন স্টোরের মাধ্যমে একটি ব্যবসা তার পণ্য বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের কাছে বিক্রি করতে পারে। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা দেখে নিই এটি 24/7 উপলব্ধতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করে। মানে কি? প্রথাগত দোকানগুলির একটি নির্দিষ্ট খোলার এবং বন্ধ করার সময় থাকে, কিন্তু একটি ই কমার্স ওয়েবসাইট সারাক্ষণ খোলা থাকে। ই কমার্সের লক্ষ্য হলো পরিচালনার খরচ কমানো। একটি শারীরিক দোকান অর্থাৎ একটি দোকান পরিচালনা করতে ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, রক্ষণাবেক্ষণ ইত্যাদি অনেক ধরনের খরচ হয়। ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে এই খরচাগুলি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, কারণ এতে বড় দোকান ঘর বা অতিরিক্ত কর্মচারীর প্রয়োজন হয় না। বোঝাতে পারলাম? ই কমার্স ডেটা বিশ্লেষণ এবং ব্যক্তিগতকরণের মাধ্যমে গ্রাহক সম্পর্ক শক্তিশালী করতে চায়। অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের ব্রাউজিং হিস্ট্রি, কেনার প্রবণতা এবং পছন্দ সম্পর্কে বিস্তারিত ডেটা সংগ্রহ করে। এই ডেটা ব্যবহার করে ব্যবসাগুলি গ্রাহকদের জন্য ব্যক্তিগতভাবে কোনো অফার দেয়, কোনো কিছুর বিজ্ঞাপন তৈরি করতে পারে, যা কিনা ব্যবসাকে আরও ভালো করে তোলে। এবার দেখে নেওয়া যাক ই কমার্স দ্রুত এবং কার্যকরভাবে পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতাকে উন্নত করে। অর্থাৎ অনলাইন শপিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দ্রুত ডেলিভারি। ই কমার্স কোম্পানিগুলি লজিস্টিক্স এবং সাপ্লাই চেইনকে সুসংহত করে পণ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে কাজ করে। এবার লজিস্টিক্স মানে কি এবং সাপ্লাই মানে কি? লজিস্টিক্স কথার মানে হলো যে কোম্পানিগুলি সাধারণত ডেলিভারি করে তাদেরকে লজিস্টিক্স কোম্পানি বলে, এবং সাপ্লাই চেইন মানে একজন মার্চেন্ট যে একটি প্রোডাক্ট বিক্রি করছে, সে
তার ওয়্যার হাউস অর্থাৎ গোডাউন থেকে একজন কাস্টমারের ঘর অবধি পৌঁছে দিতে বেশ কয়েকটা মাধ্যমে ওই প্রোডাক্টটি গিয়ে পাঠাতে হয়, সেইটাকে বলা হচ্ছে সাপ্লাই চেইন। এটা সঠিকভাবে কাজ করিয়ে কাস্টমারের বাড়িতে ডেট পৌঁছে দেয়। ই কমার্সের আরেকটি লক্ষ্য হলো বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ভাবন করা। অনলাইন প্ল্যাটফর্মগুলি নতুন পণ্য চালু করা, মূল্য পরিবর্তন করা, প্রচারমূলক অফার চালানো অনেক দ্রুত এবং সহজ করে তোলে। বাজারের প্রতিক্রিয়া অনুযায়ী ব্যবসাগুলি তাদের কৌশল দ্রুত পরিবর্তন করতে পারে। বুঝতে পারলে? এবারে আমরা দেখে নেব টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ই কমার্স, অর্থাৎ প্রযুক্তিগত উপাদানগুলি কি কি প্রয়োজন হয়। ই কমার্স পরিচালনার জন্য বেশ কিছু জটিল প্রযুক্তিগত উপাদানের প্রয়োজন হয়, যা একটি অনলাইন ব্যবসার মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই উপাদানগুলো সম্মিলিতভাবে একটি কার্যকর এবং সুরক্ষিত ডিজিটাল লেনদেন পরিবেশ তৈরি করে। সবার প্রথম দরকার একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য ই কমার্স প্ল্যাটফর্ম, অর্থাৎ ওয়েবসাইট বা অ্যাপস। এটি অনলাইন স্টোরের ভিত্তি, যেখানে পণ্য প্রদর্শিত হয়, গ্রাহকরা ব্রাউজ করতে পারে এবং কেনাকাটা সম্পন্ন করে। এই প্ল্যাটফর্মটি শপিং কার্ট কার্যকারিতা, পণ্যের ক্যাটালগ, সার্চ ফাংশনালিটি এবং ব্যবহারকারী অ্যাকাউন্টের মতো বৈশিষ্ট্যগুলি সরবরাহ করে। পেমেন্ট গেটওয়ে এবং পেমেন্ট প্রসেসিং সিস্টেম ই কমার্সের একটি অপরিহার্য প্রযুক্তিগত উপাদান। এটি গ্রাহকদের অনলাইন অর্থ প্রদানের সুবিধা প্রদান করে। পেমেন্ট গেটওয়ে গ্রাহকের ক্রেডিট, ডেবিট কার্ডের তথ্য বা অন্যান্য পেমেন্ট বিবরণ সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করে এবং ব্যাংকে পাঠায় প্রক্রিয়াকরণের জন্য, অর্থাৎ টাকাটা পেমেন্টের জন্য। এটি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এবং মোবাইল ওয়ালেটের মতো বিভিন্ন পেমেন্ট পদ্ধতি সমর্থন করে, অর্থাৎ সাপোর্ট করে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ই কমার্স ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ডেটা থাকে, যেমন পণ্যের, গ্রাহকের তথ্য, নাম, ঠিকানা, যোগাযোগের বিবরণ, অর্ডারের বিবরণ, পেমেন্টের ইতিহাস এবং আরও অনেক কিছু। এই সমস্ত ডেটা সংগঠিত, সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার জন্য একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত জরুরি। এবার একটু বুঝে নিই। ডিবিএমএস হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে সমস্ত ধরনের ডেটা আমরা সেভ করি। আমরা পরবর্তী সেমিস্টারে এটা সম্পর্কে বিস্তারিত জানবো। এখন শুধু এইটুকু বুঝি, একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা সমস্ত ডেটাকে ম্যানেজ করতে পারি। ম্যানেজ অর্থাৎ স্টোর করতে পারি, প্রয়োজনে রিট্রিভ করতে পারি, এডিট করতে পারি, আপডেট করতে পারি ইত্যাদি। এবারে সিকিউরিটি প্রোটোকল অ্যান্ড এনক্রিপশন। অনলাইন লেনদেনের সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভ ডেটা যেমন ক্রেডিট কার্ড নম্বর, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অপরিহার্য। এটা নিশ্চিত করে যে গ্রাহকের ব্রাউজার এবং ওয়েবসাইটের সার্ভারের মধ্যে আদান প্রদান করা তথ্য গোপন থাকে এবং তৃতীয় পক্ষের দ্বারা অ্যাক্সেস করা যায় না। বোঝা গেল? এবারে দেখে নেব সার্ভার এবং হোস্টিং পরিকাঠামো। এটা আমরা সেকেন্ড সেমিস্টারে অলরেডি পড়ে নিয়েছি। ই কমার্স ওয়েবসাইটের নিরবিচ্ছিন্ন কার্যকারিতার জন্য অপরিহার্য। ওয়েবসাইটের ডেটাগুলি ইন্টারনেটে অ্যাক্সেসযোগ্য হওয়ার জন্য একটি সার্ভারে হোস্ট করা প্রয়োজন। এটি ক্লাউড হোস্টিং বা ডেডিকেটেড সার্ভার বা শেয়ার হোস্টিং হতে পারে। সার্ভারের নির্ভরযোগ্যতা, গতি এবং স্কেলেবিলিটি সরাসরি ওয়েবসাইটের কর্মদক্ষতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর প্রভাব ফেলে। বুঝতে পারলাম? একদম সোজা ভাষায়, এই ওয়েবসাইট বা অ্যাপ যাই তৈরি করি না কেন, সেটা তো আমাকে সার্ভারে হোস্ট করতে হবে, অর্থাৎ সার্ভার থেকে তো যাতে প্রত্যেকে দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে, সেটাই বলা হয়েছে। সর্বশেষ দেখে নেব কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ই কমার্সের গতি এবং কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে। সিডিএন হলো ভৌগোলিকভাবে বিতরণ করা সার্ভারগুলির একটি নেটওয়ার্ক, যা ওয়েবসাইটের স্ট্যাটিক কন্টেন্ট যেমন ছবি, ভিডিও, সিএসএস ফাইল,
ক্যাশে করে এবং ব্যবহারকারীর নিকটতম সার্ভার থেকে সেই কন্টেন্ট সরবরাহ করে। এটি ওয়েবসাইটের লোডিং গতি বাড়ায় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে, বিশেষ করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গ্রাহকদের জন্য। অর্থাৎ একটি ওয়েবসাইটের বা অ্যাপের তথ্য একটি ওয়েব সার্ভারে নাও থাকতে পারে, বিভিন্ন ওয়েব সার্ভারে থাকতে পারে। সেক্ষেত্রে কাস্টমার যখন ওয়েবসাইট অ্যাক্সেস করবে তার যাতে কোনোভাবেই অসুবিধা না হয় বা ল্যাটেন্সি না আসে, সেই কাজটা করে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। অর্থাৎ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সার্ভারের থেকে তথ্য এনে কাস্টমারকে দেখায়, যাতে কিনা কাস্টমারের মনে হয় সে নিজের বাড়িতেই সমস্ত কিছু খুব স্পিডে দেখতে পাচ্ছে। বোঝা গেল? এবারে আমরা দেখে নেব ফাংশনস অফ ই কমার্স, অর্থাৎ কার্যাবলী। ই কমার্সের কার্যাবলী মূলত অনলাইন ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে, যা পণ্য বা পরিষেবা কেনাবেচা থেকে শুরু করে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা পর্যন্ত বিস্তৃত। এই কার্যকারিতাগুলি ডিজিটাল প্ল্যাটফর্মে একটি সফল বাণিজ্যিক ইকোসিস্টেম তৈরি করে। এবার একে একে দেখে নেওয়া যাক এর কার্যাবলীগুলো। প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো পণ্য ও পরিষেবা উপস্থাপন, অর্থাৎ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্রেজেন্টেশন। ই কমার্স এর একটি মৌলিক কাজ। এটি অনলাইন স্টোরে পণ্য বা পরিষেবার ছবি, বিস্তারিত বিবরণ, মূল্য, স্টক অবস্থা এবং গ্রাহক রিভিউ প্রদর্শনের সাথে সম্পর্কিত। একটি ই কমার্স ওয়েবসাইটকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে গ্রাহকরা সহজেই পণ্য খুঁজে পায় এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। এরপর দেখে নেব অর্ডার গ্রহণ ও প্রক্রিয়াকরণ, অর্থাৎ অর্ডার টেকিং অ্যান্ড প্রসেসিং। ই কমার্সের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। যখন একজন গ্রাহক একটি পণ্য বা প্রোডাক্ট কিনতে চায় তখন তারা এটিকে শপিং কার্টে যোগ করে এবং চেক আউট প্রক্রিয়ার মাধ্যমে অর্ডারটি সম্পন্ন করে। ই কমার্স সিস্টেম যখন অর্ডার গ্রহণ করে পণ্যের প্রাপ্যতা যাচাই করে এবং গ্রাহকের তথ্য সংরক্ষণ করে। এরপর দেখে নেব পেমেন্ট প্রসেসিং। ই কমার্সের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটি গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া, যা সাধারণত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই বা ডিজিটাল ওয়ালেটের মতো অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে সম্পন্ন হয়। ই কমার্স প্ল্যাটফর্মগুলি সুরক্ষিত পেমেন্ট গেটওয়ের সাথে একত্রিত থাকে, যা লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে। এরপর দেখে নেব ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ই কমার্সের একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটি স্টকের পণ্যগুলি ট্র্যাক করা, পণ্যের পরিমাণ আপডেট করা এবং যখন স্টক কমে যায় তখন স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করা বা পুনঃ অর্ডার করার প্রক্রিয়াকে বোঝায়। সঠিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিশ্চিত করে যে গ্রাহকরা যে পণ্য অর্ডার করেছেন তা স্টকে আছে এবং অতিরিক্ত বা কম স্টক থাকার সমস্যা এড়ানো যায়। একদম সোজা ভাষায় ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হলো আমার স্টকে কি কি আইটেম আছে এবং সেইগুলো যাতে আমি কাস্টমারের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি। অর্থাৎ অর্ডার করার পর সাডেনলি আমি দেখতে পেলাম আমার কাছে মাল নেই বা স্টক নেই, সেরকম পরিস্থিতি যেন না তৈরি হয়। এরপর দেখে নেব লজিস্টিক্স ও ডেলিভারি ম্যানেজমেন্ট। ই কমার্সের শেষ মাইল পর্যন্ত পণ্য পৌঁছানোর প্রক্রিয়া। শেষ মাইল অর্থাৎ এন্ড ইউজার। এর মধ্যে রয়েছে অর্ডারকৃত পণ্য গুদাম থেকে বাছাই করা, প্যাকেজিং, শিপিং লেবেল তৈরি করা এবং গ্রাহকের ঠিকানায় পণ্য সরবরাহ করা। অনেক ই কমার্স কোম্পানি তৃতীয় পক্ষের অর্থাৎ থার্ড পার্টি লজিস্টিক্স সরবরাহকারীদের সাথে কাজ করে, অর্থাৎ নিজস্ব লজিস্টিক ডিপার্টমেন্ট নেই, অন্য কোনো লজিস্টিক কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে প্রোডাক্ট ডেলিভারি করে। সর্বশেষ যেটা গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, অর্থাৎ সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ই কমার্সের একটি অবিচ্ছেদ্য কাজ। এর মধ্যে রয়েছে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, অভিযোগ নিষ্পত্তি করা, রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া পরিচালনা করা
এবং গ্রাহকের প্রতিক্রিয়া সংগ্রহ করা। ই কমার্স প্ল্যাটফর্মগুলি প্রায়ই চ্যাটবট, ইমেল সমর্থন, ফোন সমর্থন, এফএকিউ সেকশনের মাধ্যমে এই পরিষেবাগুলি প্রদান করে। এবারে আমরা দেখে নেব অ্যাডভান্টেজেস অফ ই কমার্স, অর্থাৎ সুবিধা। ই কমার্স বর্তমানে বিশ্বের ব্যবসা বাণিজ্যের এক অপরিহার্য অংশ, যা প্রথাগত কেনাকাটা পদ্ধতির তুলনায় অসংখ্য সুবিধা প্রদান করে। এর প্রধান সুবিধাগুলো একটি ব্যবসাকে দ্রুত প্রসারিত হতে এবং গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ ও আনন্দময় করে তোলে। এবার একে একে সুবিধাগুলো দেখে নেওয়া যাক। প্রথম সুবিধা হলো ব্যাপক ভৌগোলিক বিস্তার। ই কমার্সের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি শারীরিক দোকান কেবল তার স্থানীয় এলাকার গ্রাহকদের সেবা দিতে পারে, কিন্তু একটি ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ব্যবসা বিশ্বের যে কোনো প্রান্তের গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে। এবারে দেখে নেব ই কমার্সের মাধ্যমে পরিচালন ব্যয় হ্রাস। একটি শারীরিক দোকান অর্থাৎ ফিজিক্যালি একটা দোকান যদি থাকে, তার পরিচালনার জন্য উচ্চ ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল এবং রক্ষণাবেক্ষণের মতো খরচ বহন করতে হয়। ই কমার্স এই খরচগুলি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। একটি অনলাইন স্টোরের জন্য সাধারণত একটি বড় শোরুম বা একাধিক বিক্রয়কর্মী প্রয়োজন হয়। এবারে দেখে নেওয়া যাক 24/7 উপলব্ধতা, অর্থাৎ ই কমার্সের একটি অসাধারণ সুবিধা। প্রথাগত খুচরা দোকানগুলির নির্দিষ্ট খোলার সময় বা বন্ধ করার সময় থাকে, যা গ্রাহকদের কেনাকাটার স্বাধীনতাকে সীমিত করে। কিন্তু একটি ই কমার্স ওয়েবসাইট দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন খোলা থাকে। এর মানে হলো একজন গ্রাহক তার নিজের সুবিধা মতো যে কোনো সময় কেনাকাটা করতে পারে, সে ভোর 3টেই হোক বা মাঝরাত। এবারে দেখে নেওয়া যাক পণ্যের ব্যাপক বৈচিত্র্য এবং সহজ তুলনা। ই কমার্সের মাধ্যমে গ্রাহকরা একটি বিশাল সংখ্যক পণ্য এবং পরিষেবা থেকে বেছে নিতে পারে। অনলাইনে একই পণ্যের বিভিন্ন ব্র্যান্ড, মডেল এবং মূল্য তুলনা করা খুব সহজ, যা গ্রাহকদের সেরা চুক্তি খুঁজে পেতে সাহায্য করে। ই কমার্স ব্যক্তিগতকৃত বিপণন এবং গ্রাহক সম্পর্ক উন্নতকরণ মানে কি? অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের ব্রাউজিং হিস্ট্রি, কেনার প্রবণতা এবং পছন্দের ডেটা সংগ্রহ করে। এই ডেটা ব্যবহার করে ব্যবসাগুলি গ্রাহকদের জন্য ব্যক্তিগতকৃত পণ্য সুপারিশ, বিশেষ অফার বা টার্গেটেড বিজ্ঞাপন তৈরি করতে পারে। এবারে দেখে নেওয়া যাক শেষেরটা, অর্থাৎ দ্রুত এবং কার্যকর যোগাযোগ। অনলাইন প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারে, তা চ্যাটবটই হোক বা ইমেলই হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক না কেন। পণ্য বা পরিষেবার আপডেট, নতুন অফার বা জরুরি নোটিশ দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়। এই সুবিধাগুলি ই কমার্সকে আধুনিক বিশ্বে ব্যবসা পরিচালনার জন্য একটি অত্যন্ত কার্যকর এবং পছন্দের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবারে দেখে নেওয়া যাক ই কমার্সের বিভিন্ন অসুবিধা অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজেস। ই কমার্স অসংখ্য সুবিধা দিলেও এর কিছু অসুবিধাও রয়েছে, যা ব্যবসা এবং গ্রাহক উভয়ের জন্যই চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই অসুবিধাগুলো ঐতিহ্যবাহী ব্যবসার তুলনায় অনলাইন প্ল্যাটফর্মে ভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। প্রথম যে সমস্যা হলো সেটা হলো ব্যক্তিগত স্পর্শের অভাব এবং পণ্যের অভিজ্ঞতা না পাওয়া মানে কি? অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পণ্য হাতে নিয়ে দেখতে বা স্পর্শ করতে বা চেষ্টা করে বা ট্রাই করে দেখতে পারে না। বিশেষ করে পোশাক, জুতা, আসবাবপত্র বা ইলেকট্রনিক গ্যাজেটের মতো পণ্য কেনার ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা হতে পারে। সাইবার নিরাপত্তা এবং ডেটা গোপনীয়তার ঝুঁকি। অনলাইন লেনদেনে গ্রাহকদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য যেমন ক্রেডিট কার্ড নাম্বার, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি ডিজিটালভাবে আদান প্রদান হয়।
এই তথ্যগুলি হ্যাকিং, ডেটা লঙ্ঘন বা প্রতারণার ঝুঁকিতে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো ই কমার্স ওয়েবসাইটে ডেটাবেস হ্যাক হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ গ্রাহকের সেন্সিটিভ তথ্য চোরদের হাতে চলে যেতে পারে, যা ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতিরও কারণ হতে পারে। এই ঝুঁকি গ্রাহকদের অনলাইন কেনাকাটার আস্থা হারাতে উৎসাহিত করতে পারে। এরপর দেখে নেওয়া যাক কারিগরি ত্রুটি এবং ওয়েবসাইট ক্র্যাশ। সার্ভার সমস্যা, সফটওয়্যার বাগ বা অতিরিক্ত ট্রাফিকের কারণে ই কমার্স ওয়েবসাইটগুলি ধীর গতিতে কাজ করতে পারে বা সম্পূর্ণ ক্র্যাশ করে যেতে পারে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা কেনাকাটা সম্পন্ন করতে পারেন না, যা তাদের হতাশ করে এবং ব্যবসায় বিক্রয়েরও ক্ষতি করে। পণ্যের রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া। যেহেতু গ্রাহকরা পণ্য সরাসরি দেখতে পান না, তাই ভুল পণ্য অর্ডার করা বা ভুল আকার, রঙের পণ্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। রিটার্ন প্রক্রিয়াটি গ্রাহকদের জন্য সময় সাপেক্ষ এবং বিরক্তিকর হতে পারে, তাই বিক্রেতাদের জন্য লজিস্টিক্স এবং খরচও বৃদ্ধি করে। এরপর দেখে নেব মার্কেট প্লেসে তীব্র প্রতিযোগিতা এবং মূল্যযুদ্ধ। অনলাইন প্ল্যাটফর্মে অসংখ্য বিক্রেতা একই ধরনের পণ্য বিক্রি করে, যা অত্যন্ত তীব্র প্রতিযোগিতার জন্ম দেয়। এই প্রতিযোগিতার কারণে ব্যবসাগুলো প্রায়ই দাম কমাতে বাধ্য হয়, যা তাদের লাভ মার্জিন কমিয়ে দেয়। এরপর দেখে নেব শিপিংয়ের সময় এবং খরচ। যদিও অনেক কোম্পানি দ্রুত ডেলিভারি অফার করে, তবু কিছু পণ্যের জন্য বা প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারির জন্য বেশ কয়েকদিন সময় লাগতে পারে। এছাড়াও শিপিং খরচ অনেক সময় পণ্যের দামের সাথে যুক্ত হয়ে গ্রাহকের মোট খরচ বাড়িয়ে দেয়, বিশেষ করে ছোট বা কম দামের পণ্যের ক্ষেত্রে। এবারে আমরা দেখে নেব দ্য স্কোপ অফ ই কমার্স, অর্থাৎ ই কমার্সের পরিধি। ই কমার্সের পরিধি অত্যন্ত বিশাল এবং প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, যা শুধু পণ্য কেনাবেচায় সীমাবদ্ধ নয়, বরং ব্যবসা বাণিজ্যের প্রায় সব ক্ষেত্রে এর প্রভাব ফেলছে। এটি বিশ্ব অর্থনীতিতে একটি মৌলিক পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে এর বিকাশ আরো দ্রুত হবে বলে ধারণা করা হচ্ছে। সবার প্রথম আমরা দেখে নেব খুচরা বিক্রয়। এটি অনলাইন স্টোর বা মার্কেট প্লেসগুলির মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির সাথে জড়িত। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা বা যে কোনো অনলাইন মুদি দোকান এর সেরা উদাহরণ। একজন গ্রাহক তার বাড়িতে বসেই সহজে জামা কাপড়, ইলেকট্রনিক্স, বই, এমনকি তাজা ফল ও সবজি অর্ডার করতে পারে। এই খুচরা ই কমার্সই বর্তমানে ই কমার্সের সবচেয়ে বড় অংশ। এবারে দেখে নেব বিজনেস টু বিজনেস লেনদেন, অর্থাৎ একটি ব্যবসা অন্য একটি ব্যবসাকে পণ্য বা পরিষেবা বিক্রি করতে পারে। কনজিউমার টু কনজিউমার, অর্থাৎ একজন উপভোক্তা অপর একজনের কাছে পণ্য বা প্রোডাক্ট বিক্রি করতে পারে। এটি সাধারণত অনলাইন মার্কেট প্লেস বা নিলামের সাইটের মাধ্যমে ঘটে। ডিজিটাল পণ্য এবং পরিষেবা, এর মধ্যে রয়েছে ই বুক, সফটওয়্যার, অনলাইন কোর্স, মিউজিক, ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন যেমন নেটফ্লিক্স, স্পটিফাই এবং অনলাইন গেমিং। এই পণ্যগুলির কোনো শারীরিক উপস্থিতি নেই এবং এগুলি সম্পূর্ণরূপে অনলাইনেই বিতরণ করা হয়। এরপর দেখে নেওয়া যাক মোবাইল কমার্স। মোবাইল অ্যাপস এবং মোবাইল অপটিমাইজড ওয়েবসাইটগুলির মাধ্যমে কেনাকাটা, ব্যাংকিং, টিকিট বুকিং ইত্যাদি কার্য সম্পাদন করা যায়। বর্তমানে অধিকাংশ অনলাইন কেনাকাটা মোবাইলের মাধ্যমেই হয়, যা ই কমার্সের পরিধিকে আরও প্রসারিত করেছে। সরকারি পরিষেবা এবং জনসেবা, অনলাইন ট্যাক্স পেমেন্ট, অনলাইন টিকিট বুকিং যেমন রেল বা বাস হতে পারে, জন্ম মৃত্যু নিবন্ধন অর্থাৎ ডেথ বা বার্থ সার্টিফিকেট, বিদ্যুৎ বা জলের বিল পরিশোধের মধ্যে সরকারি পরিষেবাগুলি এখন
ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ, যা নাগরিকদের জন্য প্রক্রিয়াকে অনেক সহজ করে তুলেছে। এই ধরনের পরিষেবাগুলি গভর্নমেন্ট টু সিটিজেন বা গভর্নমেন্ট টু বিজনেস ই কমার্সের আওতায় পড়ে। সবশেষে ই কমার্স শুধু কেনা বেচার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি অনলাইন মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস এবং ডেটা অ্যানালিটিক্সের মতো অন্যান্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। এর পরিধি এতটাই বিস্তৃত যে এটি আধুনিক অর্থনীতির প্রতিটি স্তরকে ছুঁয়ে যাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করছে এবং বিশ্বব্যাপী বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করছে। এবারে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন অফ ই কমার্স অর্থাৎ প্রয়োগ। ই কমার্স হলো ইন্টারনেট ব্যবহার করে পণ্য ও সেবা কেনাবেচার প্রক্রিয়া। আজকের দিনে ই কমার্স শুধু অনলাইন শপিং পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভ্রমণ, বিনোদন সহ বহু ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এবারে দেখে নিই ই কমার্সের প্রধান প্রয়োগ ক্ষেত্রসমূহ। যেমন অনলাইন শপিং, পণ্য ও সেবা অনলাইনে কেনাবেচা করা যায়, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা। অনলাইন ব্যাংকিং, ব্যাংক লেনদেন, টাকা ট্রান্সফার, বিল পেমেন্ট ইত্যাদি সমস্তটাই অনলাইন করা যায়, যেমন SBI নেট ব্যাংকিং, HDFC নেট ব্যাংকিং, পেটিএম, পেমেন্টস ব্যাংক ইত্যাদির মাধ্যমে। এবার দেখে নেব ই টিকিটিং, ভ্রমণ, সিনেমা, ইভেন্ট ইত্যাদির টিকিট অনলাইনে বুক করা যায়, যেমন IRCTC রেলওয়ে বুকিং বা বুক মাই শোর মাধ্যমে সিনেমার টিকিট কাটা। এরপর দেখে নেব ই লার্নিং, অনলাইনে শিক্ষা গ্রহণ ও ক্লাস করা যায়, যেমন কোর্সেরা, ইউডেমি, বাইজুস ইত্যাদির মাধ্যমে। অনলাইন বিজ্ঞাপন ও মার্কেটিং, অনলাইনে পণ্য বা সেবার প্রচার ও বিক্রি বৃদ্ধি করা যায়, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ইত্যাদি। ই গভর্নেন্স, সেটা কি? সরকার কর্তৃক নাগরিকদের বিভিন্ন সেবা অনলাইনে প্রদান করা হয়, যেমন আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া, পাসপোর্টের জন্য অনলাইন আবেদন ইত্যাদি। এবার দেখে নেওয়া যাক অনলাইন স্বাস্থ্য সেবা, অর্থাৎ ডাক্তারি পরামর্শ, ওষুধ কেনা, হেলথ রিপোর্ট অনলাইনে পাওয়া যায়, যেমন প্র্যাক্টো, 1mg, অ্যাপোলো 24/7 ইত্যাদি। এবারে এর একটা উদাহরণ দেখা যাক। ধরা যাক ফ্লিপকার্ট থেকে একটি মোবাইল কিনতে চাই, তাহলে কি করব? ফ্লিপকার্ট ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফোন ব্রাউজ করতে হবে, পছন্দসই ফোন কার্টে যোগ করতে হবে, তারপর অনলাইন পেমেন্ট, ইউপিআই কার্ড বা নেট ব্যাংকিং কোনো না কোনো একটা পদ্ধতিতে টাকা পেমেন্ট করে অর্ডার করতে হবে। কিছুদিন পর আমার ঠিকানায় ফোনটি ডেলিভারি হলো। এর মানে হলো এটি একটি ই কমার্স অ্যাপ্লিকেশনের বাস্তব উদাহরণ। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তার নাম হলো ই বিজনেস। ই বিজনেস বলতে ইলেকট্রনিক্স প্রযুক্তির ব্যবহার করে ব্যবসা পরিচালনার সামগ্রিক প্রক্রিয়াকে বোঝায়। ভালো করে বুঝবো, ই কমার্সের পাশাপাশি এটি ব্যবসার অন্যান্য আভ্যন্তরীণ প্রক্রিয়া, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং আভ্যন্তরীণ যোগাযোগের মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। এটি কেবল অনলাইনে পণ্য কেনা বেচার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি ব্যবসার সমস্ত আভ্যন্তরীণ এবং বাহ্যিক কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত করা অন্তর্ভুক্ত করে। একদম সোজা ভাষায় যদি বলি, ই ব্যবসা বা ই বিজনেস হলো একটা বড় কনসেপ্ট, তার একটি ছোট্ট পার্ট হলো ই কমার্স। ই কমার্স শুধুমাত্র পণ্য বা পরিষেবা কেনা বেচা করাকেই বোঝায়, আর ই বিজনেস বলতে কেনাকাটা ছাড়াও ব্যবসার সঙ্গে আনুষঙ্গিক জড়িত সমস্ত কিছুকে বোঝায়। এবারে ই বিজনেসের প্রধান অংশগুলিকে দেখে নেওয়া যাক। একটি সফল ই বিজনেস মডেল নিম্নলিখিত উপাদানগুলি নিয়ে গঠিত হতে পারে। দেখে নেওয়া যাক। প্রথম দেখব আমরা
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সেটা কি? সরবরাহকারী থেকে একটি পণ্য গ্রহণ, ইনভেন্টরি পরিচালনা এবং গ্রাহকের কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াকে অনলাইনে পরিচালনা করা, একে বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এরপর আমরা দেখব কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সেটা কি? গ্রাহকের সাথে সম্পর্ক স্থাপন এবং বজায় রাখার জন্য ডিজিটাল টুল ব্যবহার করা, এর মধ্যে গ্রাহকের তথ্য সংগ্রহ, তাদের কেনাকাটার অভ্যাস বিশ্লেষণ করা এবং ব্যক্তিগতকৃত পরিষেবা প্রদান করা অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখে নেব এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। একটি ব্যবসার বিভিন্ন বিভাগ যেমন মানব সম্পদ, অর্থ, উৎপাদন এবং ইনভেন্টরিকে একটি সমন্বিত সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা। সবশেষে দেখে নেব ই কমার্স। আগেই বলা হয়েছে একটি বিজনেসের গুরুত্বপূর্ণ অংশ যা সরাসরি অনলাইনে ক্রয় বা বিক্রয়ের সঙ্গে জড়িত। এবারে আমরা দেখে নেব অ্যাডভান্টেজেস অফ ই বিজনেস, অর্থাৎ সুবিধা। প্রথম যে সুবিধাটা সম্পর্কে জানবো তা হলো ব্যাপক বাজার। একদমই তাই, ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব। খরচ হ্রাস, এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি যে শারীরিক দোকান, কর্মচারী এবং অন্যান্য পরিকাঠামোগত খরচ কমে যায়। এরপর বর্ধিত দক্ষতা, মানে কি? অনলাইন প্রক্রিয়াগুলো দ্রুত এবং স্বয়ংক্রিয় হওয়ার জন্য দক্ষতা বেড়ে যায়। 24/7 অ্যাক্সেস, অর্থাৎ গ্রাহকরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে পরিষেবা বা পণ্য অ্যাক্সেস করতে পারে। এবারে আমরা দেখে নেব ই বিজনেসের বিভিন্ন মডেল সম্পর্কে। ই বিজনেস মডেল হলো এমন একটি কাঠামো বা নকশা যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান কিভাবে অনলাইনে ব্যবসা পরিচালনা করবে, আয় করবে এবং গ্রাহককে সেবা দেবে তা নির্ধারণ করা হয়। এটি আসলে একটি ব্যবসার অপারেশনাল পদ্ধতি যেখানে ব্যবসার ধরন, গ্রাহক, আয় করার কৌশল এবং প্রযুক্তির ব্যবহার নির্দিষ্ট করা থাকে। এই মডেলে প্রধানত নিম্নলিখিত ভাগগুলি বর্তমান, সেগুলি হলো দেখিনি একে একে। 1 নম্বর যেটাকে জানবো আমরা সেটা হলো কনজিউমার সেন্ট্রিক মডেল, অর্থাৎ ভোক্তা কেন্দ্রিক বা উপভোক্তা কেন্দ্রিক মডেল। 2 নম্বর আছে বিজনেস সেন্ট্রিক মডেল, অর্থাৎ ব্যবসা কেন্দ্রিক মডেল। এরপর দেখে নেব আমরা গভর্নমেন্ট সেন্ট্রিক মডেল, অর্থাৎ সরকার কেন্দ্রিক মডেল। সব শেষে দেখে নেব আদার মডেল, অর্থাৎ এই 3টে ছাড়াও আরেকটা মডেল আছে যেটাকে আমরা আদার মডেল বলছি। এবারে সবার প্রথম আমরা দেখে নেব কনজিউমার সেন্ট্রিক মডেল, অর্থাৎ ভোক্তা কেন্দ্রিক মডেল। কনজিউমার সেন্ট্রিক মডেল হলো এমন এক ধরনের ই বিজনেস মডেল যেখানে ব্যবসার কেন্দ্রবিন্দু থাকে গ্রাহক, অর্থাৎ কনজিউমার। এখানে ব্যবসার প্রতিটি ধাপ, অর্থাৎ পণ্য উৎপাদন, মার্কেটিং, বিক্রি, ডেলিভারি ও গ্রাহক সেবা সবকিছু পরিকল্পনা করা হয় গ্রাহকের প্রয়োজন, চাহিদা এবং সন্তুষ্টি অনুযায়ী। একে বলা যায় কাস্টমার ইজ কিং মডেল। এবারে কনজিউমার সেন্ট্রিক মডেলের আন্ডারের প্রথম মডেলটি দেখে নেওয়া যাক, যার নাম হলো কনজিউমার টু কনজিউমার বা ছোট করে C2C মডেল। কাকে বলে? ভোক্তা থেকে ভোক্তা, অর্থাৎ C2C ই কমার্সের একটি মডেল যেখানে একজন ব্যক্তি বা গ্রাহক সরাসরি অন্য একজন ব্যক্তি বা গ্রাহকের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করে। এই মডেলে তৃতীয় পক্ষের অনলাইন প্ল্যাটফর্ম ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, যা লেনদেনের জন্য একটি নিরাপদ এবং সুবিধাজনক পরিবেশ তৈরি করে। উদাহরণস্বরূপ ভারতের প্রেক্ষাপটে C2C মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো। 1 নম্বর অনলাইন ক্লাসিফাইড প্ল্যাটফর্ম, অনলাইন অকশন প্ল্যাটফর্ম, সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম, হস্তশিল্প বা নিজস্ব উৎপাদিত পণ্যের প্ল্যাটফর্ম। এবারে এই কনজিউমার সেন্ট্রিক মডেলের দ্বিতীয় উদাহরণ দেখে নেওয়া যাক, তাকে বলা হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্ট, অর্থাৎ C2G মডেল। কাকে বলে?
যেখানে ভোক্তা থেকে সরকার অর্থাৎ C2G হলো ই কমার্সের একটি মডেল, যেখানে ব্যক্তি বা গ্রাহকরা ইলেকট্রনিক উপায়ে সরকার বা সরকারি সংস্থার সাথে লেনদেন করে। C2G মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো। 1 নম্বর অনলাইন কর পরিশোধ, 2 নম্বর অনলাইনে আবেদন এবং লাইসেন্স, অনলাইন অভিযোগ এবং ফিডব্যাক, ইউটিলিটি বিল পেমেন্ট। এবারে 3 নম্বর উদাহরণ দেখে নেব কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন বা C2A মডেল। সেটা কি? ভোক্তা থেকে প্রশাসন হলো একটি ই বিজনেস মডেল, যেখানে সাধারণ নাগরিক বা ভোক্তারা ইলেকট্রনিক উপায়ে সরকারি প্রশাসন বা জনপ্রশাসনের সাথে লেনদেন করে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে লেনদেন করে। এটি ই গভর্নেন্সের একটি অপরিহার্য অংশ। C2A মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হল। অনলাইন কর পরিশোধ, সরকারি পরিষেবাগুলির জন্য অনলাইন আবেদন, জন অভিযোগ এবং ফিডব্যাক, তথ্যের অধিকার বা RTI আবেদন। এবারে আমরা দেখে নেব বিজনেস সেন্ট্রিক মডেল অর্থাৎ ব্যবসা কেন্দ্রিক মডেল কাকে বলে। বিজনেস সেন্ট্রিক মডেল হলো এমন একটি ই বিজনেস মডেল যেখানে মূল গুরুত্ব দেওয়া হয় ব্যবসার মধ্যে লেনদেন অর্থাৎ বিজনেস টু বিজনেস সম্পর্ক এবং ব্যবসায়িক কার্যক্রমের উন্নতিতে। অর্থাৎ এখানে ফোকাস থাকে কিভাবে এক ব্যবসা আরেক ব্যবসার সঙ্গে সংযুক্ত হবে, কিভাবে সাপ্লাই চেইন উন্নত হবে এবং কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসার দক্ষতা বৃদ্ধি করা যাবে। এর আন্ডারে প্রথম মডেলটি দেখে নেওয়া যাক, যার নাম বিজনেস টু বিজনেস অর্থাৎ B2B মডেল। ব্যবসা থেকে ব্যবসা বা B2B মডেল হলো ই কমার্সের একটি মডেল যেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করে। এই লেনদেনগুলি সরাসরি ভোক্তাদের কাছে না হয়ে এক ব্যবসার থেকে অন্য ব্যবসার মধ্যে সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ ভারতের প্রেক্ষাপটে B2B মডেলের কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো, দেখে নিন। 1 নম্বর পাইকারি বিক্রয় এবং সরবরাহ, কাঁচামাল এবং যন্ত্রাংশ সরবরাহ, সফটওয়্যার এবং IT পরিষেবা। এবারে আমরা বিজনেস সেন্ট্রিক মডেলের দ্বিতীয় উদাহরণ দেখে নেব, যার নাম বিজনেস টু কনজিউমার অর্থাৎ B2C মডেল। ব্যবসা থেকে ভোক্তা হলো ইলেকট্রনিক কমার্সের সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত মডেল, যেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি শেষ ভোক্তা অর্থাৎ এন্ড ইউজারদের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করে। এই লেনদেনগুলি সাধারণত অনলাইন স্টোর, ই কমার্স ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ ভারতের প্রেক্ষাপটে B2C মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো। অনলাইন রিটেল স্টোর অর্থাৎ অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো ইত্যাদি। অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস অর্থাৎ জোম্যাটো, সুইগি ইত্যাদি। অনলাইন ফ্যাশন এবং লাইফস্টাইল পোর্টাল যেমন নাইকা। বোঝা গেল? এবারেই বিজনেস সেন্ট্রিক মডেলের তৃতীয় উদাহরণ দেখে নেওয়া যাক, যার নাম বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন মডেল। ব্যবসা থেকে প্রশাসন বা B2A হলো একটি বিজনেস মডেল যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলি ইলেকট্রনিক উপায়ে সরকারি প্রশাসন বা জনপ্রশাসনের সাথে লেনদেন করে। উদাহরণস্বরূপ ভারতের প্রেক্ষাপটে B2A মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো। এবার দেখে নিই। 1 নম্বর বলেছে অনলাইন কর পরিশোধ, অর্থাৎ কোনো বিজনেস হাউস অনলাইনে কর পরিশোধ করতে পারে। লাইসেন্স বা পারমিটের জন্য আবেদন, কোনো বিজনেস হাউস বা সংস্থাকে লাইসেন্স বা পারমিটের জন্য কোনো না কোনো সংস্থার কাছেই আবেদন করতে হয়। সরকারি ডেটাবেসে তথ্য জমা দেওয়া, এটাও একটি কাজ। বিজনেস সেন্ট্রিক মডেলের চতুর্থ উদাহরণটি হলো বিজনেস টু পার্সন মডেল। কাকে বলে? ব্যবসা থেকে জনগণ বা B2P মডেল হলো একটি ই কমার্স মডেল যেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সাধারণ জনগণ বা জনসাধারণের জন্য সরাসরি তাদের পণ্য বা পরিষেবা প্রদান করে ডিজিটাল মাধ্যমে। এটি মূলত বৃহৎ সংখ্যক মানুষের উদ্দেশ্যে তৈরি পণ্য ও পরিষেবার প্রস্তাব দেয় এবং ইন্টারনেটের মাধ্যমে জনসাধারণ সেই পণ্য বা পরিষেবায়
সহজ অ্যাক্সেস করতে পারে। উদাহরণস্বরূপ B2B মডেলের কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো। একটি হলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, 2 নম্বর পেশাদার বা প্রফেশনাল পরিষেবা মার্কেট প্লেস, 3 নম্বর কনসাল্টিং প্ল্যাটফর্ম। কিছু কি বোঝা গেল? একটু বোঝার চেষ্টা করি। ফ্রিল্যান্সিং মানে কোন একটি পার্টিকুলার কোম্পানি বা বিজনেস হাউস একাধিক পরিষেবা দেয়, সেইগুলো জনসাধারণ তার কাছ থেকে কিনলো, তাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এবার কোনো একটি কোম্পানি একটি নির্দিষ্ট বিষয়ে প্রফেশনাল এবং তারা সেই প্রফেশনাল পরিষেবা দেয় মার্কেট প্লেসের মাধ্যমে এবং সেটা জনসাধারণ নেয় বা কেনে, তাকে বলা হচ্ছে পেশাদার পরিষেবা কনসাল্টিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে জনগণ কোনো কনসাল্টিং প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ বিজনেস হাউস থেকে কনসাল্ট করতে পারে কোনো একটা বিষয় সম্পর্কে। বিজনেস সেন্ট্রিক মডেলের সর্বশেষ যে উদাহরণটা দেখে নেব তা হলো বিজনেস টু গভর্নমেন্ট অর্থাৎ B2G মডেল। ব্যবসা থেকে সরকার অর্থাৎ B2G হলো ই-কমার্সের একটি মডেল যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলি ইলেকট্রনিক উপায়ে সরকারি সংস্থা বা প্রশাসনের কাছে পণ্য পরিষেবা বা তথ্য বিক্রি করে। এই মডেলটি মূলত সরকারি সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় সরবরাহ, পরিকাঠামো নির্মাণ, প্রযুক্তিগত সমাধান এবং বিভিন্ন পরামর্শমূলক পরিষেবা প্রদানের উপর কেন্দ্র করে গঠিত। B2G মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো, এবার দেখে নিই। 1 নম্বর প্রকিউরমেন্ট এবং টেন্ডারিং, 2 নম্বর IT সলিউশন এবং সফটওয়্যার সরবরাহ, 3 নম্বর পরিকাঠামো উন্নয়ন প্রকল্প। এবার এগুলো সম্পর্কে একটু বুঝে নিই। বিজনেস হাউস গভর্নমেন্টকে এই জিনিসগুলো দেয়, পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করে দেয় টাকার বিনিময়ে। সরকারের যদি কোনো IT সলিউশন বা সফটওয়্যার, কম্পিউটার ইত্যাদি টেক সাপোর্ট দরকার হয় সেটা বিজনেস হাউস টাকার বিনিময়ে করে দেয়। প্রকিউরমেন্ট এবং টেন্ডারিং অর্থাৎ সরকারের কোনো বিশেষ কোনো একটা কাজ করাতে হবে, তাহলে সেটি কোনো সংস্থা করে দেবে, সংস্থা সাধারণত ব্যবসায়িক সংস্থা হবে, সেইটাকে বলা হচ্ছে প্রকিউরমেন্ট এবং টেন্ডারিং। এরপর আমরা দেখে নেব গভর্নমেন্ট সেন্ট্রিক মডেল অর্থাৎ সরকার কেন্দ্রিক মডেল কাকে বলে। গভর্নমেন্ট সেন্ট্রিক মডেল হলো এমন একটি বিজনেস মডেল যেখানে সরকার কেন্দ্রীয় ভূমিকায় থেকে নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি সংস্থার মধ্যে ডিজিটাল পরিষেবা প্রদান করে। এখানে সরকার প্রধান সেবা প্রদানকারী অর্থাৎ সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে এবং নাগরিকদের ব্যবসা প্রতিষ্ঠানকে এমনকি সরকারের বিভিন্ন শাখাকেও অনলাইনে সংযুক্ত করে। এবারে গভর্নমেন্ট সেন্ট্রিক মডেলের উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক প্রথম মডেলটি, তার নাম হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ G2G মডেল কাকে বলে। সরকার থেকে সরকার মডেলটি ইলেকট্রনিক বিজনেসের একটি অংশ যেখানে একটি সরকারি সংস্থা বা বিভাগ অন্য একটি সরকারি সংস্থা বা বিভাগের সাথে ইলেকট্রনিক উপায়ে তথ্য আদান প্রদান করে বা লেনদেন সম্পন্ন করে। G2G মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো, দেখে নিন। 1 নম্বর বলেছি ডেটা শেয়ারিং এবং সমন্বয় অর্থাৎ একটি গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে চাইলে আরেকটি গভর্নমেন্টের ওয়েবসাইটের ডেটা সিঙ্ক্রোনাইজ করা যাবে এবং ডেটা দেখাও যাবে, যেইটুকু ডেটা দেখতে বলা হয়েছে। এরপর আন্তঃবিভাগীয় যোগাযোগ এবং ফাইল ট্র্যাকিং সিস্টেম, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেমন জমি যদি রেকর্ড করাতে হয় তাহলে রেকর্ড অর্থাৎ মিউটেশন যদি করাতে হয় তাহলে সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি হয়েছে কিনা সেই ওয়েবসাইট বা সার্ভার থেকে তথ্য দেখে নিতে হয়। দুটো গভর্নমেন্টের দুটো আলাদা ডিপার্টমেন্ট, এক ডিপার্টমেন্টের তথ্য আরেক ডিপার্টমেন্ট দেখে নিচ্ছে। এটা হলো G2G মডেলের একটি উদাহরণ। এছাড়া আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে তথ্য আদান প্রদান হয়, অবশ্যই বিভিন্ন রকমভাবে তথ্য আদান প্রদান করি আমরা। এরপর গভর্নমেন্ট সেন্ট্রিক মডেলের দ্বিতীয় উদাহরণ দেখব যার নাম গভর্নমেন্ট টু বিজনেস অর্থাৎ G2B মডেল কাকে বলে।
সরকার থেকে ব্যবসা অর্থাৎ G2B একটি ই গভর্নমেন্ট মডেল, মূলত সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবা প্রদান করে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী আমলাতান্ত্রিক জটিলতা, সময় নষ্ট এবং কাগজের ব্যবহার বহুলাংশে কমে যায়। এর লক্ষ্য হলো একটি ব্যবসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরকারি কার্যক্রমকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। G2B মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো, দেখিনি। 1 নম্বর, জিএসটি পোর্টাল। জিএসটি পোর্টালের মাধ্যমে কোনো বিজনেস হাউস, সরকার সুবিধা দিচ্ছে বিজনেস হাউসকে, তারা জিএসটি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করে জিএসটি সংক্রান্ত তথ্য আপলোড করতে পারবে। এরপর দেখে নেব ইপিএফও, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, অর্থাৎ এমপ্লয়ার পোর্টাল। ওখানে গিয়ে এমপ্লয়িরা যারা পিএফ পায় সেই সংক্রান্ত তথ্য ওখানে আপলোড করতে পারে। উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল ফর এমএসএমই, অর্থাৎ বিভিন্ন এমএসএমই অর্থাৎ বিভিন্ন উদ্যোগী যারা নতুন নতুন উদ্যোগ নিয়েছে বা ছোট ছোট ব্যবসা করতে চাইছে, তারা এমএসএমইর মাধ্যমে এই উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারে। এরপর আছে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, অর্থাৎ জিইএম বলা হয় একে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে সরকারি দামে অর্থাৎ সস্তায় কোনো প্রোডাক্ট বিজনেস হাউস কিনতে পারে। এবারে গভর্নমেন্ট সেন্ট্রিক মডেলের সর্বশেষ যে উদাহরণটা আমরা দেখে নেব তা হলো গভর্নমেন্ট টু কনজিউমার মডেল। দেখে নিই। সরকার থেকে ভোক্তা একটি ই গভর্নেন্স মডেল যা সরকার এবং সাধারণ নাগরিকদের মধ্যে ডিজিটাল যোগাযোগ এবং পরিষেবা আদান প্রদানকে বোঝায়। এই মডেলের মূল উদ্দেশ্য হল সরকারি পরিষেবাকে জনগণের কাছে সহজলভ্য, দ্রুত এবং আরও স্বচ্ছ করে তোলা। G2B মডেলের কয়েকটি সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো, দেখে নিন। একটি হলো পাসপোর্ট পরিষেবা। হয় একদম সাধারণ ব্যবহারকারী খুব ইজিলি এর মাধ্যমে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। ডিজিলকার, আমরা যেমন ইউজ করি ডিজিলকারের মধ্যে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই ডিজিলকার পোর্টালে আমরা আপলোড করে রেখে দিতে পারি। উমাং অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে যারা সরকারি চাকরি করতো লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বা ইত্যাদি কাজগুলো এই অ্যাপের মাধ্যমে খুব ইজিলি হয়ে যায়। জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল অর্থাৎ এনভিএসপি, এই পোর্টালের মাধ্যমেও ভোটার সংক্রান্ত কাজকর্ম করা যেতে পারে বা পাওয়া যেতে পারে। সর্বশেষ যেটা দেখে নেব সেটা হলো আধার মডেল। এটি একটি আছে, তার নাম হলো পার্সন টু পার্সন অর্থাৎ P2P মডেল। দেখিনি। জন থেকে জন অর্থাৎ P2P মডেল হলো একটি ইলেকট্রনিক কমার্সের একটি মডেল যেখানে ব্যক্তিরা সরাসরি অন্য ব্যক্তির সাথে ইলেকট্রনিক উপায়ে পণ্য পরিষেবা বা তথ্য আদান প্রদান করে। এই মডেলে কোনো কেন্দ্রীয় ব্যবসা প্রতিষ্ঠান বা সরকার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে না, যদিও লেনদেনগুলি প্রায় একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করা যায়, জাতীয় পক্ষ দ্বারা পরিচালিত হতে পারে। P2P মডেলের মূল উদ্দেশ্য হলো ব্যক্তিদের একে অপরের সাথে সরাসরি যোগাযোগ এবং লেনদেন করার সুযোগ তৈরি করে দেওয়া, যা প্রচলিত B2C বা B2B মডেলের বাইরে থাকে। এর উদাহরণ দেখে নেওয়া যায়। সেগুলি হলো ফাইল শেয়ারিং নেটওয়ার্ক, অর্থাৎ এমন একটা নেটওয়ার্ক যার মাধ্যমে একজন আরেকজনকে ফাইল শেয়ার করতে পারবে। সরাসরি আর্থিক লেনদেন প্ল্যাটফর্ম, যেখানে একজন ডিরেক্টলি আরেকজনকে আর্থিক লেনদেন করতে পারবে। ব্যবহৃত পণ্য কেনাবেচার অনলাইন মার্কেট প্লেস, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করার একটি মার্কেট প্লেস, যেমন OLX। ক্রেডিট বা লোন শেয়ারিং প্ল্যাটফর্ম। এবারে এই ই কমার্স ব্যবসার সঙ্গে জড়িত বেশ কিছু জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার প্রথম আমরা জানবো ইন্টারনেট সম্পর্কে। কাকে বলে ইন্টারনেট? যদিও আমরা এটা সেকেন্ড সেমিস্টারে জেনেছি, তারপরও আমরা আরেকবার বিশেষভাবে জানব।
ইন্টারনেট মানে হলো নেটওয়ার্কগুলোর মধ্যে সংযোগ, অর্থাৎ অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্ক একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। এই কারণে এর নাম রাখা হয়েছে ইন্টারনেট, যার পুরো অর্থ দাঁড়ায় এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, মানে নেটওয়ার্কগুলোর নেটওয়ার্ক। অর্থাৎ ইন্টারনেট হলো এক বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম যা একাধিক কম্পিউটার, সার্ভার, স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসকে যুক্ত করে একটি বিশাল তথ্য ভাণ্ডার ও যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। আমরা এর আগে জেনেছিলাম নেটওয়ার্ক হলো মূলত তিন রকম, ল্যান, ম্যান, ওয়্যান। এই তিনটে নেটওয়ার্কের মধ্যে যখন সংযুক্তি ঘটে তখন তাকে বলা হয় ইন্টারনেট। এবারে আমরা জানবো ইন্ট্রানেট সম্পর্কে। ইন্ট্রানেট কাকে বলে? ইন্ট্রানেট হলো একটি সংস্থার বা প্রতিষ্ঠানের ভেতরের ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ একটি ব্যক্তিগত নেটওয়ার্ক, যা শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে। এটি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করেই তৈরি হয়, তবে বাহিরের কেউ এতে প্রবেশ করতে পারে না। অর্থাৎ ইন্ট্রানেট হচ্ছে একটি ব্যক্তিগত ইন্টারনেট, যা কেবল একটি কোম্পানি, অফিস বা স্কুলের ভেতরের লোকজন ব্যবহার করতে পারে। একটু সোজাভাবে বুঝি ইন্টারনেট কাকে বলে। ইন্ট্রানেট হলো এমন একটা নেটওয়ার্ক যা একটা সংস্থার ভেতরের লোকজনই শুধু ব্যবহার করতে পারে। একদম সোজাভাবে যদি বুঝি, এসবিআই এর নেটওয়ার্ক, টোটাল ভারতবর্ষে কতগুলো এসবিআই এর ব্রাঞ্চ আছে? আমি ধরে নিচ্ছি 10,000 এসবিআই এর ব্রাঞ্চ আছে, ধরে নিচ্ছি আমি। 10,000 এসবিআই এর ব্রাঞ্চের প্রত্যেকের সঙ্গে ইন্টার কানেক্টেড কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু এসবিআই এর ওই নেটওয়ার্কটা কি আর কেউ ব্যবহার করতে পারে না? আর কেউ করতে পারে না। তাহলে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রানেট, মানে একটা কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক, তাকে বলা হচ্ছে ইন্ট্রানেট। বোঝাতে পারলাম? এবারে আমরা জানবো এক্সট্রানেট কাকে বলে। এক্সট্রানেট হলো একটি ব্যক্তিগত নেটওয়ার্ক যা কোনো প্রতিষ্ঠানের ভেতরের নেটওয়ার্ক, যেমন ইন্টারনেট। এর থেকে কিছু নির্বাচিত তথ্য বা সেবা বাইরে থাকা কিছু অনুমোদিত পক্ষ এবং সরবরাহকারী মানে সাপ্লায়ার, গ্রাহক মানে কাস্টমার বা ব্যবসায়িক অংশীদার মানে বিজনেস পার্টনার এর সাথে ভাগ করে নেওয়ার জন্য তৈরি করা হয়। অর্থাৎ এক্সট্রানেট হলো এমন একটি সিস্টেম যা একটি সংস্থা তার ভেতরের লোকের পাশাপাশি বিশেষ বাইরের লোকজনের সাথেও তথ্য ভাগ করে নিতে ব্যবহার করে। এই এক্সট্রানেটের মাধ্যমে আমরা ইন্টারনেটের কিছু সুবিধা পেতে পারি, অর্থাৎ সেই সংস্থা বা কোম্পানি যেই সুবিধাগুলো দিতে চাইবে সেই সুবিধাগুলোই আমরা পেতে পারি। এবারে আমরা দেখে নেব রোল অফ ইন্টারনেট ইন B2B অ্যাপ্লিকেশন, মানে B2B অ্যাপ্লিকেশনে ইন্টারনেটের ভূমিকা। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস মডেলের জন্য ইন্টারনেট একটি বিপ্লবী ভূমিকা পালন করেছে। চিরাচরিত পদ্ধতির তুলনায় ইন্টারনেট B2B লেনদেনকে অনেক বেশি দক্ষ, দ্রুত এবং সাশ্রয়ী করে তুলেছে। ইন্টারনেট শুধুমাত্র একটি মাধ্যম নয়, বরং এটি B2B ব্যবসায়িক মডেলের ভিত্তি হিসেবে কাজ করে, যা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক, সরবরাহ ব্যবস্থা এবং বাজার কৌশলকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এবার এর ভূমিকাগুলো একে একে দেখে নেওয়া যাক। সবার প্রথম যে ভূমিকার কথা বলবো তা হলো ইন্টারনেট B2B ব্যবসায় বিশ্বব্যাপী বাজারের দরজা খুলে দিয়েছে। আগে কোনো প্রতিষ্ঠানকে বিদেশি সরবরাহকারী বা সাপ্লায়ার বা ক্রেতা অর্থাৎ কনজিউমারের সঙ্গে যুক্ত হতে হলে অনেক জটিল প্রক্রিয়া এবং ব্যয়বহুল যোগাযোগের উপর নির্ভর করতে হতো। কিন্তু ইন্টারনেটের কল্যাণে এখন একটি ছোট বা মাঝারি আকারের প্রতিষ্ঠানও বিশ্বের যে কোনো প্রান্তের প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। এরপর দেখব ইন্টারনেট সাপ্লাই চেইন ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। B2B প্ল্যাটফর্ম যেমন আলিবাবা বা ইন্ডিয়া মার্ট, উড়ান ইত্যাদি সরবরাহকারী এবং ক্রেতাদের মধ্যে একটি কেন্দ্রীয় বাজার হিসেবে কাজ করে।
এই প্ল্যাটফর্মগুলোতে ক্রেতারা সহজেই বিভিন্ন সরবরাহকারীর পণ্য, দাম, মান ইত্যাদি তুলনা করতে পারে। এর ফলে ক্রয় প্রক্রিয়া অনেক সহজ এবং স্বচ্ছ হয়। ইন্টারনেট B2B সম্পর্ক এবং যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইমেল, ভিডিও কনফারেন্সিং এবং অনলাইন কোলাবোরেশন টুলসের মতো প্রযুক্তির সাহায্যে ব্যবসায়িক অংশীদাররা অর্থাৎ বিজনেস পার্টনাররা ভৌগোলিক দূরত্ব নির্বিশেষে যে কোনো সময়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এটি কেবল খরচ কমায় না, বরং সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের প্রক্রিয়াকে দ্রুত করে তোলে। এরপর দেখে নেব ইন্টারনেট বিপণন বা মার্কেটিং এবং বিক্রয় প্রক্রিয়ার রূপান্তর ঘটিয়েছে। ঐতিহ্যবাহী B2B বিপণন পদ্ধতি যেমন ট্রেড শো এবং সরাসরি বিক্রয় এখন প্রচলিত থাকলেও ইন্টারনেট একটি শক্তিশালী বিকল্প প্রদান করেছে। B2B প্রতিষ্ঠানগুলো এখন তাদের ওয়েবসাইট, ব্লগ এবং পেশাদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন লিঙ্কডইন ব্যবহার করে তাদের দক্ষতা এবং শিল্পজ্ঞান প্রদর্শন করতে পারে। তারা কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারে, যেমন হোয়াইট পেপার, কেস স্টাডিজ এবং ওয়েবিনার ইত্যাদির মাধ্যমে। এবারে আমরা দেখব ওয়েব প্রমোশন বা ওয়েব প্রচার কাকে বলে। ওয়েব প্রমোশন হলো ইন্টারনেট বা ওয়েবের মাধ্যমে কোনো ওয়েবসাইট, পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডকে প্রচার বা বিজ্ঞাপন করার একটি কৌশল। এর মূল উদ্দেশ্য হলো বেশি সংখ্যক দর্শক বা ভিজিটার বা সম্ভাব্য গ্রাহককে আকৃষ্ট করা। এই সম্ভাব্য গ্রাহক মানে যে এখন অবধি কেনাকাটা করেনি, কেনাকাটা করতে পারে তার কথা বলা হচ্ছে, যাতে ব্যবসা বৃদ্ধি পায় এবং অনলাইন উপস্থিতি শক্তিশালী হয়। ওয়েব প্রমোশন বিভিন্ন উপায়ে হতে পারে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেইড বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগ লেখা, ভিডিও কন্টেন্ট তৈরি, ইমেল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে। এই সব পদ্ধতির মাধ্যমে একটি কোম্পানি তার ওয়েবসাইট বা অনলাইন সেবা সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। আশা করছি বুঝতে পারছো। ধরা যাক একটি অনলাইন দোকান নতুন ফ্যাশনের পোশাক বিক্রি শুরু করেছে। তারা গুগলে বিজ্ঞাপন চালায়, ইনস্টাগ্রামে প্রোডাক্টের ছবি পোস্ট করে, ইউটিউবে ভিডিও তৈরি করে এবং এসইও করে যাতে গুগলে তাদের ওয়েবসাইট সহজে পাওয়া যায়। এই প্রক্রিয়াগুলোই হচ্ছে ওয়েব প্রমোশন। এর মাধ্যমে সেই অনলাইন দোকানের পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ে, ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে এবং বিক্রিও বাড়ে। এবারে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, যার নাম হলো ব্যানার। সেটা কি? ব্যানার হলো একটি দৃশ্যমান ডিজিটাল বা প্রিন্ট গ্রাফিক ডিসপ্লে, যা সাধারণত বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ইন্টারনেটের ক্ষেত্রে ব্যানার বলতে বোঝায় একটি ওয়েব পেজে দৃশ্যমান চিত্র বা অ্যানিমেটেড অংশ, যা ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে একটি নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে প্ররোচিত করে অর্থাৎ প্রভোগ করে। ব্যানার একটি নির্দিষ্ট বার্তা বা প্রস্তাব প্রদর্শন করে, যেমন ছাড়, নতুন পণ্য, অফার, সাবস্ক্রিপশন বা ব্র্যান্ডের প্রচার ইত্যাদি। এগুলো সাধারণত রঙিন, আকর্ষণীয় ডিজাইন যুক্ত এবং সংক্ষিপ্ত বার্তা যুক্ত থাকে, যাতে দর্শক দ্রুত বার্তাটি বুঝতে পারেন। ধরা যাক আপনি একটি অনলাইন শপে ঢুকলেন। হোম পেজে বড় করে একটি ছবি দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে 60% ছাড় শুধুমাত্র আজকের জন্য। এটি একটি ডিজিটাল ব্যানার। আপনি যদি সেই ব্যানারে ক্লিক করেন তাহলে তা আপনাকে নির্দিষ্ট পণ্যের পৃষ্ঠায় বা পেজে নিয়ে চলে যাবে। ব্যানার অনলাইন মার্কেটিং এবং ওয়েব প্রমোশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ওয়েবসাইটে আগত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের নির্দিষ্ট ক্রিয়া, যেমন কিনে ফেলা, রেজিস্ট্রেশন, সাবস্ক্রাইব করতে উৎসাহ দেয়। এবারে আমরা ই কমার্সের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, যার নাম হলো এক্সচেঞ্জ বা বিনিময়।
কি সেটা? ই কমার্সে এক্সচেঞ্জ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে একজন গ্রাহক তার কেনা একটি পণ্য ফেরত দিয়ে তার বদলে অন্য কোনো পণ্য গ্রহণ করে। এই প্রক্রিয়াটি মূলত আকার, রং বা মডেলের মতো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে পণ্যের ত্রুটি বা গ্রাহকের অসন্তোষের কারণে ঘটে থাকে। এটি ক্রেতাকে একটি নতুন পণ্য পাওয়ার সুযোগ দেয় এবং বিক্রেতাকে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে সাহায্য করে। ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে এক্সচেঞ্জ প্রক্রিয়াটি সাধারণত কিছু নিয়ম মেনে চলে। বেশিরভাগ ক্ষেত্রে পণ্যটি অব্যবহৃত এবং অক্ষত অবস্থায় ফেরত দিতে হয় এবং এর সঙ্গে মূল প্যাকেজিং, ট্যাগ এবং চালানও থাকতে হয়। চালান মানে বিল বা ইনভয়েস বলা হয় যাকে। বিক্রেতা সাধারণত একটি নির্দিষ্ট সময়সীমা, যেমন ডেলিভারির 7 থেকে 30 দিনের মধ্যে এরকম একটা সময়সীমা বেঁধে দেয়, যার মধ্যে গ্রাহককে এক্সচেঞ্জের অনুরোধ করতে হয়। এই নিয়মগুলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। এবারে আমরা ই কমার্সের সঙ্গে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, যার নাম হলো শপিং বট। ই কমার্সে শপিং বট হলো একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম বা চ্যাটবট। এই বট কথাটা এসছে রোবট থেকে, কথাটা বাদ দিয়ে শুধু বট রেখে দেওয়া হয়েছে, যা অনলাইন ক্রেতার পরিবর্তে পণ্য খোঁজা, তুলনা করা, সুপারিশ দেওয়া, অর্ডার প্লেস করা বা কাস্টমার সার্ভিসে সহায়তা করার কাজ করে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং অ্যালগরিদম ব্যবহার করে কাজ করে, যাতে গ্রাহক দ্রুত ও সহজে কেনাকাটা করতে পারেন। শপিং বট ব্যবহারকারীকে বিভিন্ন ওয়েবসাইটে পণ্য অনুসন্ধান করে সেরা দাম খুঁজে দেয়। যদি কেউ বলে সস্তায় একটি ল্যাপটপ খুঁজে দিন, তাহলে বটটি বিভিন্ন ই কমার্স সাইট থেকে তথ্য সংগ্রহ করে তুলনামূলক মূল্য, বৈশিষ্ট্য এবং রিভিউ দেখায়। আবার অনেক শপিং বট চ্যাটবট আকারে ওয়েবসাইট বা অ্যাপে থাকে, যেখানে ব্যবহারকারী প্রশ্ন করলে বট উত্তর দেয় এবং প্রোডাক্ট সাজেস্ট করে। আশা করছি এই চ্যাপ্টারটা তোমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। যদি কোথাও বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের আরও সমস্যার সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ।